রায়ানের হয়ে কথা বলায় খুকুকে উচিত শিক্ষা দিল দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু রায়ানকে বলতে থাকে, পারুলকে এই বাড়িতে আমি নিয়ে এসেছিলাম, তাই পারুলের সবকিছুর দায়িত্ব নেব আমি, আর পারুলকে বরণও করব আমি। এই কথা শুনে পারুল খুশি হয়ে যায়, তখন সবাই অবাক হয়ে যায়। তারপরে দাদু বলতে থাকে, বড় বৌমা যাও বরণ ডালাটা নিয়ে এসো। কিন্তু রায়ানের কথায় রায়ানের মা না গেলেই তখন দাদু ঠাম্মিকে বলতে থাকে, যাও বরণ ডালাটা কি আমি পাবো? আমি আমার পারুল দিদিকে বরণ করব। এই বাড়ির বউ করে আমি পারুল দিদিকে নিয়ে এসেছি, তাই এই বাড়ির বউয়ের সম্মানেই আমি পারুল দিদিকে ঘরে তুলবো। এই বলেই দাদু পারুলকে বরণ করে। তারপরে দাদু বলতে থাকে, কি বাকি রিচুয়াল গুলো কি সবাই মানবে নাকি মানবে না? ওইদিকে দেখা যাবে গোপালকে রুকু বলতে থাকে, প্লিজ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে ডিভোর্সটা দিয়ে দিন। তখন গোপাল বলতে থাকে, না দেখো, আমি এখন ডিভোর্সটা দিতে পারবো না। তখন রুকু বলতে থাকে, আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। তখন গোপাল বলতে থাকে, দেখো, আমি আমি আমাদের গ্রামের কথা ভাবছি, কারণ আমাদের গ্রামে ডিভোর্স জিনিসটা আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি, শুধুমাত্র টিভিতেই শুনেছিল। তাই আমি কি করে তোমাকে বিয়ের পরেই ডিভোর্সটা দিয়ে দিই বলো তো? আমার আর তোমার সবে মাত্র বিয়ে হয়েছে, তাই তোমাকে আমি তো বলছি না যে ডিভোর্সটা আমি তোমাকে দেব না, দেব, কিন্তু তোমাকে আমাকে একটু সময় দিতে হবে। আমি এখন তোমাকে ডিভোর্সটা দিতে পারবো না রুকু, তুমি আমাকে 6 মাস সময় দাও, প্লিজ। 6 মাস সময় দাও, 6 মাস পরে না হয় আমি সবাইকে বলবো যে তুমি আর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের মধ্যে কিছুতেই কোনো মিল হচ্ছে না, তাই আমরা ডিভোর্সটা চাই। আর তাছাড়া আমার বাবারও তো একটা সম্মান আছে, আর তোমার দাদুরও তো একটা সম্মান আছে, তাই অন্তত 6টা মাস আমাকে সময় দাও তুমি। তখন রুকু এই কথা শুনে গোপালের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর রুকু বলতে থাকে, বেশ, আপনাকে দিলাম আমি 6 মাস। তারপরে এই বলে রুকু চলে যেতে লাগলে আবার গোপালকে বলে ওঠে যে, গোপাল বাবু, আপনাকে আমি শ্রদ্ধা করি, আমি আশা করছি আপনার কথা আপনি রাখবেন। 6 মাস পরে আবার আপনি বেঁকে বসবেন না তো? তখন গোপাল বলতে থাকে, না না, আমি বেঁকে বসবো না, আমার কথা আমি রাখবো। তখন এই কথা শুনে রুকু সেখান থেকে নিশ্চিন্ত হয়ে চলে যায়। ওইদিকে গোপাল রুকুর কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে পারুলকে দাদু বরণ করার পরেই ঠাম্মি রায়ানের মাকে বলতে থাকে, বড় বৌমা যাও দুধে আলতার প্লেটটা নিয়ে এসো, ওকে ঘরের লক্ষ্মীকে ঘরে তুলবে না? তখন বড় বৌমা বলতে থাকে, না না মা, এমনিতে আমার মেয়েটাকে আমি হারিয়েছি, আর এই কাজগুলো করে আমার ছেলেটাকে আমি হারাতে পারবো না। তখন ঠাম্মি রায়ানকে বলতে থাকে, বাবা, বিয়েটা যখন হয়ে গেছে এ সব কিছু তো করতেই হবে। তখনই দাদু বলতে থাকে, কি ব্যাপার সুরভি, এবার কি আমাকে দুধে আলতার প্লেটে আনতে হবে নাকি? তখন ঠাম্মি বলতে থাকে, না না। তারপরেই দেখা যাবে রায়ানের বৌদিরা সবাই মিলে সাদা শাড়ি লাল পাড়ের কাপড় নিয়ে আসে, আর ওইদিকে দুধে আলতার প্লেটটাও নিয়ে আসে। তারপরে এনে পারুলের সামনে রাখে। তখন দাদু বলতে থাকে, নে দিদি ভাই, এবার দুধে আলতাতে পাটা রেখে তারপরে ঘরের লক্ষ্মী হয়ে ভিতরে ঢোক। তখন ঠাম্মিও এই কথা বলতে থাকে আর বলতে থাকে, দিদি ভাই ঘরে ঢোকো, আমাদের ঘরের লক্ষ্মী হয়ে সুখ শান্তি নিয়ে ঘরে ঢোকো ঢোকো। ওইদিকে রায়ান মনে মনে বলতে থাকে, ও হবে ঘরের লক্ষ্মী, ও একটা অলক্ষ্মী, আসতে না আসতে আমার দিদি ভাইয়ের জীবনটা শেষ করে দিয়েছে, এখন আবার আমার জীবনটাও শেষ করে দিচ্ছে। না, আমাদের এই বসুবাড়ি থেকে ওকে বের করতেই হবে, যেন আর কোনো অঘটন না ঘটে। তার জন্য যে করি হোক, এই মেয়েটাকে বাড়ি থেকে তো আমি বের করবই। এই কথা ভাবতে থাকে মনে মনে রায়ান। তারপরে দেখা যাবে পারুল দুধে আলতাতে পা ডুবিয়ে তারপরে ভিতরে ঢোকে, আর খুশি হয়ে যায় পারুল। তখনই রায়ান বলতে থাকে, কি খুশি তো, ভিতরে ঢুকে গেছো? এটাই তো চেয়েছিলে তুমি, তাই না? তোমার দাদা না চাইতেই বসু পরিবারের জামাই হয়ে গেল, আর তুমি, তোমার তো আরো পোয়া বড় হয়ে গেল, তুমি বিয়েটা ভেঙে দিয়ে সোজা বসু পরিবারের নাতবউ হয়ে গেলে। তখন এই কথাতেই পারুল রেগে যায়, রেগে গিয়ে রায়ানকে বলতে থাকে, দেখুন দাদুল্লাতি, আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু আমার দাদাকে নিয়ে একটা কথা বললে তাহলে কিন্তু ভালো হবে না। তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ, তোমার দাদার কোনো যোগ্যতা আছে আমাদের বাড়ির জামাই হওয়ার? কোনো যোগ্যতা আছে তোমার দাদার? যা শুনে পারুল রেগে যায়। তখনই দাদু রেগে যায়, আর রেগে গিয়ে বলতে থাকে রায়ানকে, রায়ান, অসভ্যতামের একটা লিমিট আছে, ও কিন্তু এই বাড়ির নাত বউ, তুমি প্লিজ এরকম ভাবে কথা বলবে না। কিন্তু রায়ান কিছুতেই কোনো কথা শোনে না। তখনই দাদু রায়ানকে রেগে চড় মারতে গেলেই খুকু এসে দাদুর হাতটা ধরে ফেলে। তখন দাদু বলতে থাকে, খুকু। তখন ঠাম্মিও বলতে থাকে, খুকু সরে আয় মা, সরে আয়। তখন খুকু বলতে থাকে, না, আর কত মারবে বাবা, কেন, কেন এসব করছো? তুমি ওর গায়ে একদম হাত তুলবে না। তখন দাদু বলতে থাকে, কেন?
তাহলে কি করব? তোমাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর অসভ্যতামিগুলো আমরা দেখব? তখন খুকু বলতে থাকে, বাবা তুমি আমি অনেকগুলো কথা বলতে চাই। তখন এই ঠাম্মি বলতে থাকে, খুকু তুই থাম না এবার। তখন খুকু বলতে থাকে, কেন মা? কেন থামবো? আমার অনেকগুলো কথা বলার আছে বাবাকে। কেন? উনি যেটা করছে সবকিছু কি ঠিক করছে? এই যে নিজের ইচ্ছেগুলো আমাদের উপর জোর করে চাপিয়ে দিচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে? তখন দাদু অবাক হয়ে খুকুর দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে দেখা যাবে গোপাল অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে আর রুকুর বলা কথাগুলো ভাবতে থাকে। তখনই গোপালের মা বলতে থাকে, গোপাল কি হয়েছে? পারুলের সঙ্গে কথা হয়েছে? কিন্তু গোপাল কোনো কথাই বলে না, সোজা কলঘরে গিয়ে স্নান করতে থাকে। নিজের মাথায় নিজে জল ঢালতে থাকে। তারপরে গোপাল খুব কষ্ট পেতে থাকে আর রুকুর কথাগুলো ভাবতে থাকে। তখনই গোপালের মা বলতে থাকে, গোপাল তোর জন্য গরম জল দেবো? ঠান্ডা জলে স্নান করলে তো তোর আবার ঠান্ডা লেগে যাবে রে। কিন্তু গোপাল কোনো কথাই বলে না। তখন গোপালের কাকিমণি চলে আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে দিদি? তখন গোপালের মা বলতে থাকে, দেখ না আমার গোপালটা কেমন যেন কথাই বলছে না, অন্যমনস্ক হয়ে আছে, ওর মুখটা ভার ভার। তখনই গোপালের কাকিমণি বলতে থাকে, আচ্ছা ওই বউটা আসতে না আসতে কি স্বামীর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে নাকি? যে আমাদের গোপালটা তো এরকম ছিল না, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল? তারপরে দেখা যাবে রুকু সেখানে এসে দাঁড়ায়। তখনই গোপালের মা বলতে থাকে, হ্যাঁ গো বৌমা, আমার গোপালটা কোনো কথার উত্তরই দিচ্ছে না, ও কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে। তোমার সাথে কি কিছু হয়েছে? তখনই রুকু মনে মনে বলতে থাকে, লোকটা এখনই নিজের আসল রূপটা দেখানো শুরু করে দিয়েছে। নিশ্চয়ই বিয়েটা যেন না ভাঙে সেই জন্যই এই কাণ্ড করছে না, সবাইকে সবকিছু জানানোর জন্য। ঠিক আছে বেশ, আমিও সবাইকে সবটা জানিয়ে দেবো। তখনই গোপালের মা বলতে থাকে, এ কি বৌমা, কিছু বলছো না কেন? তখনই রুকু কিছু বলতে যাবে, তখন গোপাল বেরিয়ে আসে আর এসে বলতে থাকে, ও মা কি হয়েছে? আমি তো এই যে এখানেই। আসলে রুকু আমাকে বলেছিল অষ্টমঙ্গলা দুদিন আগে যদি কলকাতায় যাওয়া যায়, সেই কথাই বলছিল। তখনই গোপালের মা বলতে থাকে, গোপাল তুই আমাকে বাঁচালি বাবা, তুই তো আমাকে কোনো কথারই উত্তর দিচ্ছিলি না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে ওরা চলে গেলেই তখন গোপাল রুকুকে বলতে থাকে, রুকু তুমি তাড়াহুড়োটা করবে না, আমি যে সময়টা তোমার কাছ থেকে নিয়েছি আশা করছি তুমি সেই সময়টা দেবে। তাই আমি আর তুমি যেমন ভাবে আছি ওরকম ভাবে থাকবো। তোমার কাছ থেকে এতটুকু তো আমি আশা করতেই পারি। এই বলে গোপাল চলে যায়। তখন রুকু অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে খুকু দাদুকে বলতে থাকে, আচ্ছা বাবা, আপনি সব সময় যা বলবেন সেটাই হবে? আপনি আমার জীবনটা তো নষ্ট করেছেন। যাক, এতদিন পরে সেই কাসুন্দি না হয় নাই খাটলাম, কিন্তু ভেবেছিলাম যে আপনার নাতি নাতনির ব্যাপার আপনি হয়তোবা ভালোটা ভাববেন, কিন্তু কি করলেন? দুম করে রুকুকে অমন একটা জায়গায় বিয়ে দিয়ে দিলেন। আপনি কি একবারও ভেবে দেখেছেন মেয়েটা ওখানে থাকতে পারবে কিনা? ওই জায়গাটায় মেয়েটা কি করে থাকবে? কি করে ও কাটাবে সারাক্ষণ? একবারও ভেবে দেখেছেন? এমন জায়গায় মেয়েটা কি করে থাকতে পারে? এখন আবার রুকুর বিয়ে না হতে হতেই আবার রায়ানকেও আপনি বিয়ে দিয়ে দিলেন। হ্যাঁ ভাবছি, বুঝতে পেরেছি যে এই মেয়েটার বিয়েটা ভেঙে গেছে। তার জন্য ও তো অ্যাক্সিডেন্টলি রায়ানকে বিয়ে করে নিয়েছে, কিন্তু ওরা কি চায়? ওরা কি বিয়েটা আদৌ টিকিয়ে রাখতে চায় কিনা সেটা একবারও ভেবে দেখেছেন আপনি? সেই দিকটা তো আপনার ভাবা দরকার ছিল, কিন্তু না, আপনি তো সেই দিকটা একবারও ভাবলেন না, উল্টো আরো ছেলেটাকে মারছেন কেন? কেন এত মারবেন? মেরে কি এখন কিছু আপনি বোঝাতে পারবেন? বলুন বাবা। তখন এই কথা শুনে দাদু অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন খুকু আরো অনেক কথা বলতে থাকে দাদুকে। তখনই দাদু বলতে থাকে, নাও তোমার ভাষণ দেওয়া হয়ে গেছে। তখনই খুকু অবাক হয়ে যায়। তারপরে দাদু হাতে তালি দিতে থাকে আর বলতে থাকে, তোমার ভাষণ দেওয়া হয়ে গেলে আমাদের পারুল দিদি, এবারের বউ, সে এখনো কোনো খাবার খায়নি। তার এখন স্নান করা দরকার, রেস্ট নেওয়া দরকার, খাবার পেট ভরে খাবার খাওয়া দরকার। তোমার ভাষণটা হয়ে গেলে এতটুকু অন্তত করতে পারবে। যা শুনে খুকু অবাক হয়ে যায় আর বলতে থাকে, ও বাবা, তোমার কানে কিছুই গেল না? তখন দাদু বলতে থাকে, শোনো, তোমরাই যদি সবকিছু বুঝতে তাহলে তো আর তোমাদের জন্য অভিভাবকেরই দরকার হতো না, তাই না? যা শুনে সবাই অবাক হয়ে যায়।